ম্যাজিস্ট্রেটের বাবা ব্যাংকে টাকা তুলতে গেলে ভিখারি ভেবে লাথি মারে ব্যাংক কর্মকর্তা। তারপর যা ঘটল। বৃদ্ধ রফিকুল সাহেবের ছেলে একজন ম্যাজিস্ট্রেট। একদিন রফিকুল গেলেন শহরের একটি নামকরা ব্যাংকে টাকা তুলতে, যে ব্যাংকে শুধুমাত্র কোটিপতিদেরই যাতায়াত থাকে। ব্যাংকের রফিকুলের নামেও জমা আছে অনেক অর্থ। একজন বিত্তশালী মানুষ হবার পরেও রফিকুল খুবই সাদামাটা জীবনযাপন করতেন। সাধারণ পোশাক দেখে রফিকুলকে ভিক্ষুক মনে করে তাকে চরম অপমান করে ওই ব্যাংকের একজন কর্মকর্তা। এমনকি এক পর্যায়ে তার ওপর হাতও উঠায় ওই কর্মকর্তা। এরপর কি ঘটেছিল ওই ব্যাংক কর্মকর্তার সাথে? বাবার এমন অপমানের কথা শুনে কি করেছিল ম্যাজিস্ট্রেট ছেলে? চলুন ঘটনার বিস্তারিত জেনে নিই। শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে একটি শান্ত গ্রামে থাকতেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার নাম রফিকুল ইসলাম। তার বয়স হয়েছে, কিন্তু মনটা এখনও সরল এবং প্রাণবন্ত। তার একমাত্র ছেলে আসিফ ইসলাম শহরে একজন উচ্চপদস্থ ম্যাজিস্ট্রেট। বাবা মা গ্রামে থাকতে ভালোবাসেন, তাই আসিফ চাইলেও তাদের শহরে নিয়ে যেতে পারেননি। আসিফ নিয়মিত তাদের খোঁজ খবর রাখেন এবং যখনই সময় পান ছুটে আসেন গ্রামে। রফিকুল সাহেব খুব সাধারণ জীবনযাপন করতেন। গ্রামের মানুষ তাকে অনেক শ্রদ্ধা করত। তার পরনে থাকত সাধারণ পাঞ্জাবি পায়জামা। গ্রামের ছোটখাটো বাজারেই তার দিনের অধিকাংশ সময় কেটে যেত। সম্প্রতি তার নাতনির স্কুলের ভর্তি ফি জমা দেওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল। আসিফ চেয়েছিলেন টাকাটা পাঠিয়ে দিতে, কিন্তু রফিকুল সাহেব আত্মসম্মানী মানুষ। তিনি নিজের পেনশন থেকে টাকাটা তোলার সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে তিনি শহরগামী বাসে উঠলেন। সকাল 10টা নাগাদ তিনি শহরের প্রাণকেন্দ্রের এক বড় ব্যাংকে পৌঁছলেন। তার ছোট ব্যাগটিতে ব্যাংকের পাসবুক আর কিছু কাগজপত্র ছিল। ব্যাংকের ভেতরটা তার গ্রামের মতো শান্ত নয়। সেখানে মানুষের ভিড়, চিৎকার চেঁচামেচি আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের হিমশীতল বাতাস। তিনি লাইনে দাঁড়ালেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তার পালা এলো, তিনি ক্যাশিয়ারের সামনে গেলেন। তার পাসবুকটি ক্যাশিয়ারের হাতে দিয়ে তিনি বললেন, বাবা, কিছু টাকা তুলতে এসেছি। ক্যাশিয়ার ভদ্রলোক তার দিকে না তাকিয়ে বললেন, ফর্মটা পূরণ করুন। রফিকুল সাহেব ফর্মটা হাতে নিয়ে কিছুটা দ্বিধায় পড়লেন। তার হাতে সামান্য কম্পন ছিল। অক্ষরগুলো ঠিক মতো চেনা তার জন্য কঠিন। তিনি চশমাটা ঠিক করে নিলেন এবং ফর্মটি পূরণ করতে চেষ্টা করলেন। কিন্তু হঠাৎ পাশের কাউন্টার থেকে এক উদ্ধত যুবক অফিসার চিৎকার করে উঠল, এই বুড়ো, ওদিকে কি দেখছো? ফর্ম নাও, লাইন ধরে দাঁড়াও। রফিকুল সাহেব চমকে উঠলেন। তিনি যুবকটির দিকে তাকিয়ে বিনীত স্বরে বললেন, বাবা, আমি লাইনেই ছিলাম। যুবকটি যেন আরও রেগে গেল। তার নাম ছিল জামান। জামান সাধারণত তার কাউন্টারে ভিআইপি গ্রাহকদের নিয়ে ব্যস্ত থাকে। আজকের দিনে তার কোনো ভিআইপি গ্রাহক ছিল না, তাই মেজাজটা এমনিতেই খারাপ। রফিকুল সাহেবের মতো একজন সাধারণ ভিখারি গোছের মানুষকে দেখে তার মেজাজ আরও বিগড়ে গেল। রেগে গিয়ে বলতে থাকলো, তোর মতো মানুষই সব ঝামেলা করে। পাসবুক দিয়েছিস, ফর্ম পূরণ করিসনি কেন? তোর মতো বুড়োরাই ব্যাংকের সময় নষ্ট করে। রফিকুল সাহেব লজ্জিত হয়ে বললেন, বাবা, আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না। তার সরলতা এবং অসহায়তা দেখে জামান হাসল। তাহলে চশমা নিয়ে আসিসনি কেন? আজকাল ভিক্ষুকরাও ব্যাংক থেকে টাকা তুলতে আসে নাকি? এ ধরনের অপমান রফিকুল সাহেব জীবনে শুনেননি। তার চোখে জল এসে গেল। তিনি বারবার চেষ্টা করলেন ফর্মটি পূরণ করতে, কিন্তু হাত কাঁপছিল। তার আত্মসম্মান বোধ এতটাই আঘাত পেল যে তিনি নিজেকে স্থির রাখতে পারছিলেন না। অন্য গ্রাহকরা কৌতূহল নিয়ে দেখছিল, কিন্তু কেউ কোনো কথা বলল না। কিছু মানুষ হাসছিল, কেউ কেউ বিরক্তি প্রকাশ করছিল। জামান এবার তার চেয়ার থেকে উঠে এলো। এসে বলতে লাগলো, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? যা, বাইরে গিয়ে দাঁড়া। যখন ফর্ম পূরণ করা হবে তখন আসবি। রফিকুল সাহেব কোনো কথা না বলে ফর্মটি হাতে নিয়ে বাইরে চলে যেতে যাচ্ছিলেন। যাবার আগে বললেন, তোমার বয়সী আমার একটা ছেলে আছে, আজ সে থাকলে এর একটা ব্যবস্থা হতো। এমন সময় বুড়োর কথায় রেগে মেগে তার বাম পায়ে সজোরে একটি লাথি মারল জামান, আর বলতে লাগলো, যা তো, কোন বাপ আছে ডেকে নিয়ে আয়। লাথি খেয়ে বুড়ো রফিকুল ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি মেঝেতে পড়ে গেলেন। তার হাতের পাসবুক আর ফর্ম ছিটকে গেল। কিছু মানুষ এবারও হাসছিল। একজন বৃদ্ধ মানুষ
যিনি এত বছর ধরে সম্মান নিয়ে জীবন কাটিয়েছেন, তিনি সবার সামনে এভাবে অপমানিত হলেন। এটা ভাবতে ভাবতে তার হৃদয় ভেঙে গেল। তিনি কোনো মতে উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল অসহায়তা আর গভীর লজ্জা। তিনি তার হাতের পাসবুক আর ফর্মটা তুলে নিয়ে কোনো কথা না বলে ব্যাংক থেকে বেরিয়ে এলেন। রফিকুল সাহেব সারা পথ চুপ করে রইলেন। বাসে বসে তার চোখের সামনে বারবার সেই লাথির দৃশ্য ভেসে উঠছিল। লাথিতে যতটা শরীরে না আঘাত পেয়েছেন, তার চেয়ে বেশি আঘাত তিনি পেয়েছেন অন্তরে। তার মনটা দুঃখে আর হতাশায় ছেয়ে গিয়েছিল। বাড়িতে ফিরে তিনি চুপচাপ তার ঘরে ঢুকে গেলেন। তার স্ত্রী জমিলা বেগম তার অস্বাভাবিক নীরবতা দেখে চিন্তিত হলেন। বললেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? রফিকুল সাহেব শুধু বললেন, না কিছু না। কিন্তু তার মুখে কোনো হাসি ছিল না। সন্ধ্যায় আসিফ তার বাবার মোবাইলে ফোন করল। বাবা, কি খবর, কেমন আছো? রফিকুল সাহেব কম্পিত কণ্ঠে বললেন, ভালো আছি বাবা। আসিফ তার বাবার কণ্ঠস্বরে কিছু একটা অস্বাভাবিকতা লক্ষ্য করল। বাবা, তোমার কি হয়েছে? কিছু লুকাচ্ছ? রফিকুল সাহেব চুপ করে রইলেন। আসিফ বুঝতে পারল কিছু একটা গুরুতর ঘটেছে। সে জোর দিয়ে বলল, বাবা বলো কি হয়েছে, না হলে আমি এক্ষুনি আসছি। ছেলের কথায় রফিকুল সাহেব অবশেষে ঘটনার কথা খুলে বললেন। তবে তিনি জামানের লাথি মারার অংশটা এড়িয়ে গেলেন। তিনি বললেন, আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে, আমার আর টাকা তোলা হয়নি। আসিফ তার বাবার কথা শুনে রাগে ফুঁসে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে একজন মানুষ তার বাবাকে এভাবে অপমান করতে পারে। কিন্তু তার মনে একটা খটকা লাগলো। তার বাবা শুধু অপমানের কথা বলছেন, কিন্তু তার কণ্ঠস্বর এতটাই ভেঙে গিয়েছিল যেন এর পেছনে আরও কিছু আছে। আসিফ শান্ত স্বরে বলল, বাবা সবটা খুলে বলো, কোনো কিছু লুকিও না। রফিকুল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, বাবা সে আমাকে লাথি মেরেছিল। আসিফের মাথা ঘুরে গেল। তার বাবার মতো একজন সহজ সরল সৎ মানুষকে কেউ লাথি মারতে পারে, এটা সে কল্পনাও করতে পারেনি। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি ছিল না। সে দ্রুত তার ড্রাইভারকে প্রস্তুত হতে বলল এবং তার বাবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে আসিফ একটি কালো জিপে করে ব্যাংকের সামনে পৌঁছল। তার সাথে কোনো পুলিশ ছিল না। সে কোনো প্রতিশোধের মানসিকতা নিয়ে আসেনি। সে এসেছিল শুধু তার বাবার সম্মান ফিরিয়ে দেয়া এবং অন্যায়ের বিচার করতে। সে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে চাইল। ম্যানেজার আসিফের পরিচয় জানতে চাইল, কিন্তু আসিফ শুধু বলল, আমি একজন ম্যাজিস্ট্রেট, একটি অভিযোগ তদন্ত করতে এসেছি। ম্যানেজার অবাক হয়ে তাকে তার কক্ষে বসতে দিলেন। আসিফ শান্তভাবে বলল, গতকাল আপনাদের একজন অফিসার একজন বয়স্ক গ্রাহককে অপমান এবং লাথি মেরেছেন। আমি এই ঘটনার তদন্ত করতে এসেছি। ম্যানেজার কিছুটা অবাক হয়ে বললেন, কোনো প্রমাণ আছে কি? আসিফ শুধু বলল, আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। ম্যানেজার কিছুটা অস্বস্তিতে পড়লেন। তিনি জামানকে ডাকলেন। জামান বেশ আত্মবিশ্বাসের সাথে আসিফের সামনে আসলো। তাকে দেখে আসিফ চিনতে পারল এই সেই জামান যে তার বাবাকে লাথি মেরেছিল। জামান আসিফকে দেখে কিছুটা বিচলিত হলো। তার মনে ভয় ছিল, যদি এই লোকটা কোনোভাবে গতকালকের ঘটনার কথা জেনে যায়। আসিফ জামানকে জিজ্ঞেস করল, গতকাল আপনি কি একজন বয়স্ক গ্রাহকের সাথে কোনো দুর্ব্যবহার করেছেন? জামান সরাসরি মিথ্যে বলল, না স্যার, আমার কাছে অনেক গ্রাহক আসেন, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আসিফ তার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। জামান অস্বস্তি বোধ করতে লাগলো। আসিফ এবার ম্যানেজারের দিকে ঘুরে বলল, সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। ম্যানেজার আর কোনো কথা বললেন না। তিনি সিসিটিভি ফুটেজটা নিয়ে আসলেন। আসিফ ফুটেজটা দেখতে শুরু করল। ফুটেজে পরিষ্কার দেখা গেল জামান কিভাবে রফিকুল সাহেবকে অপমান করছিল, কিভাবে তার দিকে হাত দেখাচ্ছিল এবং অবশেষে কিভাবে তাকে লাথি মেরে ফেলে দিচ্ছিল। ফুটেজ দেখে ম্যানেজার আর জামান নির্বাক হয়ে গেলেন। জামান এবার তার কৃতকর্মের জন্য আসিফের পায়ের কাছে এসে ক্ষমা চাইতে লাগলো। সে বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। যে মানুষটিকে সে অপমান করেছিল সেই মানুষটির ছেলে একজন ম্যাজিস্ট্রেট। আসিফ তার দিকে এক মুহূর্তও তাকালো না। সে ম্যানেজারের দিকে ঘুরে বলল, এই ঘটনার সম্পর্কে আমি লিখিত অভিযোগ করতে পারি। আপনি যদি না চান তাহলে আমি এখনই একটি লিখিত অভিযোগ দায়ের করছি। স্যার, আমরাই ব্যবস্থা নিচ্ছি। আমরা এখনই জামানকে চাকরি থেকে বরখাস্ত করছি এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। আসিফ শুধু বলল, আমি চাই না অন্য কোনো বয়স্ক মানুষ যেন এমন ঘটনার শিকার হয়। তার সম্মান ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।
তবে অন্তত এই ধরনের অন্যায় বন্ধ করা যেতে পারে। ঘটনার পর জামানকে বরখাস্ত করা হলো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো। পুলিশ তাকে গ্রেপ্তার করে হাজতে ভরে রাখল। তার অহংকার আর ক্ষমতা কিছুদিনের মধ্যে মাটিতে মিশে গেল। আসিফ যখন তার বাবার কাছে ফিরে গেল, রফিকুল সাহেব তখনও নীরব। আসিফ তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার অপমান আমার অপমান। আমি জানি আমি তোমার সম্মান ফিরিয়ে দিতে পারিনি, কিন্তু আমি অন্তত অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছি। রফিকুল সাহেব তার ছেলের দিকে তাকালেন। তার চোখে ছিল গর্ব আর ভালোবাসা। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে শুধু একজন ম্যাজিস্ট্রেট নয়, একজন ভালো মানুষও। সে ক্ষমতা দিয়ে প্রতিশোধ নেয়নি, বরং ক্ষমতা দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছে। অথচ আসিফ ইচ্ছা করলেই জামানকে কঠিন শিক্ষা দিতে পারত। এই ঘটনাটি রফিকুল সাহেবের মনে একটি গভীর দাগ কেটে গেল। তবে তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গর্বিত ছিলেন, কারণ তার ছেলে তার চেয়েও বড় একজন মানুষ হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই ঘটনায় আসিফের কি উচিত ছিল জামানকে পিটিয়ে তক্তা বানিয়ে দেওয়া? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।